8ই আগস্ট 2019 মেক্সিকোর মিচোয়াকান প্রদেশের উরুপান শহরের এক কোল্ড স্টোরেজের দ্বাররক্ষী আসেগুড়ো হেক্টর সকাল সকাল বাইক নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়। ভোর 5টায় ফাঁকা রাস্তায় প্রবল গতিতে ছুটছিল হেক্টরের বাইক। শহরের প্রান্তে একটা ওভারব্রিজের কাছাকাছি পৌঁছে সারি সারি কিছু জিনিস ব্রিজ থেকে ঝুলতে দেখে হেক্টরের মনে সন্দেহ হয়। বাইক ঘুরিয়ে ব্রিজের নিচে পৌঁছতেই হেক্টরের মাথা ঘুরে যায়। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় সে। হাতে পায়ে সামান্য আঘাত সে যেন অনুভবই করতে পারে না। বিস্ফোরিত চোখে হেক্টর তাকিয়ে থাকে ব্রিজ থেকে ঝুলতে থাকা 8-9টা ক্ষতবিক্ষত নিষ্প্রাণ মৃতদেহের দিকে। চারপাশে ছড়িয়ে থাকা টুকরো টুকরো কাগজের একটা উড়ে এসে তার পায়ের কাছে পড়ে। তাতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, লস ভিয়াগ্রাসের দুষ্কৃতী আর মিচোয়াকান প্রশাসন সাবধান। 8ই আগস্টের সেই সকালে উরুপান শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 19টা মৃতদেহ উদ্ধার করা হয়। ড্রাগ মাফিয়া গ্যাং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল এই ম্যাসাকারের দায় স্বীকার করে। সেই দিনের এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা ছিল বহুদিন ধরে চলে আসা মেক্সিকোর ড্রাগ গ্যাংওয়ারের অগণিত সংঘাতের একটা উদাহরণ মাত্র। উত্তরে যুক্তরাষ্ট্র আর দুপাশে প্রশান্ত মহাসাগরে ঘেরা ত্রিভুজাকৃতির মেক্সিকো অসম্ভব সুন্দর একটা দেশ। কানকুন, প্লায়া দা কারমেন, ভেরাক্রুজ, আকাপুলকো, পৃথিবীর সেরা সেরা এই সি বিচগুলো মেক্সিকোতে। সপ্তম আশ্চর্যের একটা মায়ান পিরামিড চিচেন ইৎজা মেক্সিকোতে। মেক্সিকান খাবার যেমন তাকোস, চিলাকিলেস, তামালেস পৃথিবীর বিখ্যাত। মেক্সিকান তাকিলা অন্যতম জনপ্রিয় পানীয়ের একটা। মেক্সিকোর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, মেক্সিকো শুধুই সুন্দর না, মেক্সিকো ভয়ঙ্কর সুন্দর। সুন্দর কেন সেটা আগেই বলেছি, কিন্তু ভয়ঙ্কর কেন সেটা বুঝতে গেলে আগে এই ম্যাপ দুটি দেখতে হবে। প্রথম ম্যাপটা হলো এ দেশের পলিটিক্যাল ম্যাপ, আর দ্বিতীয়টা হলো মেক্সিকোর নার্কো ম্যাপ। হ্যাঁ, এই ম্যাপ অনুযায়ী মেক্সিকো দেশটাকে বিভিন্ন ড্রাগ কার্টেল ভাগ করে নিয়েছে। একটা কার্টেলের সীমানায় আরেক কার্টেল ঢোকার চেষ্টা করলেই শুরু হয় গ্যাংওয়ার, যেটার উদাহরণ হলো সেই উরুপান হত্যাকাণ্ড। এই কার্টেলগুলোর কাছে হেলিকপ্টার আছে, ড্রোন আছে, অত্যাধুনিক অস্ত্র আছে, কিছু গ্যাংয়ের তো নিজস্ব আর্মিও আছে। হ্যাঁ, আর আছে বিলিয়ন বিলিয়ন ডলার, যত টাকা হয়তো মেক্সিকো সরকারের কাছেও নেই। কিন্তু প্রশ্ন হলো, এই কার্টেলগুলোর জন্ম মেক্সিকোতেই কেন হলো, আর কিভাবে এরা এত শক্তিশালী হয়ে উঠল? মেক্সিকো সরকার এবং আমেরিকা যৌথভাবে বহু অভিযান চালালেও কেন এদের আটকাতে পারলো না? কিভাবে মেক্সিকোর সমাজের মজ্জায় মজ্জায় ঢুকে গেল এই ক্যান্সার, যেটা থেকে মুক্তি পাওয়া এক কথায় অসম্ভব হয়ে পড়ল? ঘটনার শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আমেরিকায় মরফিনের অভাব সৃষ্টি হয়। মরফিন আফিং থেকে তৈরি একটি উপাদান যা পেইন কিলার বানাতে ব্যবহৃত হয়। এই আফিং আমেরিকায় আসতো চীন এবং ভারত থেকে, যার সাপ্লাই বিশ্বযুদ্ধের সময় প্রায় বন্ধ হয়ে যায়। এদিকে যুদ্ধে আহত সৈনিকদের চিকিৎসায় মরফিন আবশ্যক হয়ে পড়ে। তখন আমেরিকার সহযোগিতায় মেক্সিকো সরকার সে দেশের উত্তর পশ্চিম প্রান্তে আফিংয়ের চাষ শুরু করে। আফিং শুধুমাত্র মরফিন বানানোর জন্যই ব্যবহৃত হতো না, নিষিদ্ধ মাদক হিসাবেও আফিংয়ের ব্যবহার ছিল ব্যাপক। বিশ্বযুদ্ধ শেষ হলে মরফিনের অভাব কমে আসে এবং মেক্সিকোতে সরকারি পরিদর্শনে আফিং চাষের প্রয়োজনীয়তাও শেষ হয়ে যায়। কিন্তু এই চাষ ঘিরে যে সাপ্লাই নেটওয়ার্ক গড়ে উঠেছিল সেটা থেকে যায়। সরকারের নজর সরে গেলে আফিংয়ের সাথে সাথে গাঁজার চাষ শুরু হয়, চালু হয় এইসব মাদকের ইল্লিগাল ট্রাফিকিং। ধীরে ধীরে এই ব্যবসা সাধারণ মানুষের জীবিকা হয়ে ওঠে, আর মেক্সিকোতে তৈরি হয় ড্রাগ ট্রাফিকিংয়ের একটা অত্যন্ত স্ট্রং নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক প্রধানত ইউএসএ বেআইনি মাদকের সাপ্লাই চালিয়ে যায়, আর দিন দিন সেটা বাড়তেই থাকে। এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে, যেটা মেক্সিকোর মাদক ব্যবসাকে আলাদা স্তরে নিয়ে যায়। দক্ষিণ আমেরিকায় কলম্বিয়া ও ভেনেজুয়েলা ছিল কোকেন আর অন্যান্য ড্রাগের প্রধান প্রডিউসার। সেখান থেকে ফ্লোরিডা আর কারাবিয়ান হয়ে ড্রাগ পৌঁছে যেত ইউএসএ। 1970 সালে আমেরিকা শুরু করে ওয়ার অন ড্রাগ, আর এর ফলে ফ্লোরিডা কারাবিয়ান ড্রাগ রুট প্রায় বন্ধ হয়ে যায়। পৃথিবীর নিয়ম হলো, যতক্ষণ ডিমান্ড থাকবে
ততক্ষণ সাপ্লাইও থাকবে। দক্ষিণ আমেরিকার কুখ্যাত ড্রাগ মাফিয়ারা তখন ইউএসএ ড্রাগ সাপ্লাইয়ের অল্টারনেট রুট খোঁজা শুরু করে দেয়। মেক্সিকো ইউএসের বিস্তীর্ণ বর্ডার এরিয়া আর এক্সিস্টিং ট্রাফিকিং নেটওয়ার্ক তাদের সামনে এক অপরিসীম সুযোগের রাস্তা খুলে দেয়। প্রতিষ্ঠা হয় মেক্সিকোর প্রথম ড্রাগ অর্গানাইজেশন গুয়াদালাহারা কার্তেলের। কলম্বিয়ার কুখ্যাত মেদেইন কার্তেল, যার মাথা ছিল পাবলো এসকোবার, তারা কোকেন প্রোডাকশন করত আর সেটা ইউএসএ ট্রান্সপোর্ট করত গুয়াদালাহারা কার্তেল। অর্গানাইজড ড্রাগ নেটওয়ার্কের সূচনা এখান থেকেই শুরু হয় মেক্সিকোতে। লোকের কাছে টাকা আসতে শুরু করে আর বেশি বেশি করে মেক্সিকোর প্রত্যন্ত এলাকার গরিব লোক এই ব্যবসার সাথে জড়িয়ে পড়তে থাকে। এরপর এমন একটা ঘটনা ঘটে যেখান থেকে শিক্ষা গোটা পৃথিবীর প্রশাসকদের নেওয়া উচিত, যেটা মেক্সিকোকে এমন একটা অরাজকতার দিকে ঠেলে দেয় যেখান থেকে এখনও সেই দেশ বের হতে পারেনি। 1985 সালে গুয়াদালাহারা কার্তেলের লিডার রাফায়েল কুয়েন্তেরো আর 1989-এ ফেলিক্স গায়ার্দো ওরফে গডফাদারকে পুলিশ আটক করে। এই আক্রমণের ফলে গুয়াদালাহারা কার্তেল ভেঙে পড়ে ঠিকই, কিন্তু সাথে সাথে তৈরি হয় অনেক ছোট ছোট কার্তেল, যারা মেক্সিকোর বিভিন্ন প্রান্তে স্বয়ংক্রিয় হয়ে ওঠে। এই কার্টেলগুলোর মধ্যে অন্যতম হলো সিনালোয়া কার্টেল, গলফ কার্টেল, লা ফ্যামিলিয়া মিচোকানা কার্তেল, জালিস্কো নিউ জেনারেশন কার্তেল, হুয়ারেস কার্তেল। ড্রাগ রুটের কন্ট্রোল আর নিজেদের প্রভাব বাড়াতে এই কার্টেলগুলোর মধ্যে গ্যাংওয়ার শুরু হয়, যা ক্রমেই বিধ্বংসী হয়ে ওঠে। মেক্সিকো সরকারের ড্রাগ কার্টেল বন্ধের প্রচেষ্টা আসলে এই ব্যবসাকে অনেক বেশি বিস্তৃত এবং অনেক বেশি হিংস্র করে তোলে। 2000 সালের শুরুর দিকে সিনালোয়া কার্টেল আর গলফ কার্টেলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিনালোয়ার লিডার ছিল এল চাপো। মেক্সিকোর সবথেকে নটোরিয়াস গ্যাংস্টার এল চাপোর মাথার দাম সরকার রেখেছিল $1 বিলিয়ন। এল চাপোর লোকাল দুষ্কৃতীদের একজোট করে গলফ কার্টেলের ওপর আক্রমণ শুরু করে। গলফ কার্টেলের স্ট্র্যাটেজি কিন্তু আলাদা ছিল। গলফ কার্টেলের লিডার ওসিয়েল কার্দেনাস মেক্সিকোর দুর্নীতিগ্রস্ত সোলজারদের নিয়ে লস জেতাস নামে একটা আর্মি গ্রুপ বানিয়ে ফেলে, যারা গলফ কার্টেলের হয়ে অন্যান্য গ্রুপ এমনকি সরকারের বিরুদ্ধেও লড়াই শুরু করে দেয়। অন্যদিকে সিনালোয়া কার্টেল আর এল চাপোর নজর ছিল মেক্সিকোর বর্ডার টাউন হুয়ারেজের কন্ট্রোল নেওয়ার উপর, যেটা ছিল একটা অত্যন্ত লাভজনক ড্রাগ রুট। কিন্তু হুয়ারেজে সক্রিয় ছিল হুয়ারেস কার্টেল, কাজেই সিনালোয়া আর হুয়ারেস কার্টেলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 2006 পর্যন্ত বিভিন্ন গ্যাংওয়ারে মেক্সিকোতে প্রায় 10,000 মানুষ প্রাণ হারায়। 2006 সালে প্রেসিডেন্ট হন ফিলিপ কালদেরন এবং তিনি ড্রাগ কার্টেলের বিরুদ্ধে মিলিটারি নামান। প্রায় 45,000 ট্রুপ ম্যাসিভ অপারেশন শুরু করে, কিন্তু রেজাল্ট হয় উল্টো। যত কার্টেল লিডারদের গ্রেপ্তার বা হত্যা করা হয়, তত কার্টেলগুলো ভেঙে নতুন আর স্বতন্ত্র কার্টেলের জন্ম হতে থাকে। গ্যাংওয়ারের সংখ্যা বেড়ে যায়, হত্যাকাণ্ড বাড়তে থাকে। এর মধ্যে গলফ কার্টেলের আর্মি লস জেতাস স্বতন্ত্র হয়ে যায় আর গলফ কার্টেলের ওপরই আক্রমণ শুরু করে। 2010 সালে গলফ কার্টেল আর লস জেতাসের মধ্যে সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছায় যে সেই এলাকার বহু টাউন জনশূন্য হয়ে পড়ে আর ঘোস্ট টাউন নামে পরিচিত হয়। ড্রাগ রুট আর আধিপত্য বিস্তারে লস জেতাসের নৃশংসতা বাকি সবাইকে ছাড়িয়ে যায়। দক্ষিণ আমেরিকা থেকে বহু লোক ইল্লিগালি ইউএসএ ঢোকার জন্য মেক্সিকো আসে আর কোনোভাবে বর্ডার অতিক্রম করার চেষ্টা করে। 2010 সালে এমন একদল দক্ষিণ আমেরিকার লোক মেক্সিকোর সান ফের্নান্দো শহরের কাছে একটি বাসে করে যাচ্ছিল, যখন একদল বন্দুকধারী দুষ্কৃতী তাদের অপহরণ করে। একটা গুদামে তাদের নিয়ে যাওয়া হয় আর জিজ্ঞেস করা হয় যে তারা কি গলফ কার্টেলের লোক। না বললে তাদের কথা শোনা হয় না আর একজন একজন করে 72 জন নিরস্ত্র লোককে নৃশংসভাবে মাথায় গুলি করে হত্যা করা হয়। সান ফের্নান্দো ম্যাসাকার নামে পরিচিত এই ঘটনা ঘটিয়েছিল সেই কুখ্যাত লস জেতাস কার্টেল। লস জেতাস কিন্তু এখানেও থামে না। 2011 সালে হপ্তা না দেওয়ার জন্য মন্তেরে শহরের একটি ক্যাসিনোতে বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয় লস জেতাসের দুষ্কৃতীরা। প্রায় 52 জন
নিরপরাধ মানুষ জীবন্ত ঝলসে মারা যায়। এই ধরনের ম্যাসাকার শুধুমাত্র যে লস জেতাস ঘটিয়েছে তা কিন্তু না, বিভিন্ন সময় বিভিন্ন কার্টেল মেক্সিকোতে গণহত্যা চালিয়েছে, আর কত মানুষকে যে সংহার করা হয়েছে তার সঠিক হিসাব পাওয়া অসম্ভব। মেক্সিকোর পুলিশ এবং আর্মির ওপরও ব্যাপক দুর্নীতি আর সাধারণ মানুষের ওপর অত্যাচারের অভিযোগ অসংখ্য। 2014 সালে ইগুয়ালা শহরের একটি কলেজে 43 জন ছাত্রকে কিডন্যাপ করা হয়, আর তারপর আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বলা হয় কিছু করাপ্ট পুলিশ এইসব ছেলেদের কিডন্যাপ করে ড্রাগ মাফিয়াদের হাতে তুলে দেয়, যারা এদের ড্রাগ ট্রাফিকিং করতে বাধ্য করে। ছাত্ররা প্রতিবাদ করলে তাদের নৃশংসভাবে হত্যা করা হয় এবং তাদের দেহের অবশিষ্ট গলিয়ে ফেলা হয়। এই ধরনের ভয়ঙ্কর মাফিয়াদের বিরুদ্ধে মেক্সিকো সরকার কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করেছে। একটা মাফিয়াকে গ্রেফতার করলে আরও দুটো মাফিয়া গজিয়ে উঠেছে। কখনো মাফিয়াদের গ্রেপ্তার করলে এমন অরাজকতার সৃষ্টি হয়েছে যে সরকার তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। 2023 সালে সিনালোয়া কার্তেলের এল চাপোর ছেলে অভিদিও গুজম্যানকে পুলিশ গ্রেপ্তার করলে সিনালোয়া প্রদেশে দাঙ্গা শুরু হয়ে যায়। অগণিত ঘর দোকান জ্বালিয়ে দেয় কার্টেলের দুষ্কৃতীরা। সাধারণ মানুষকে অপহরণ ও খুন করা হয়। আর্মি নেমেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে দাঁড়ায়। রিসেন্টলি 2026-এ ফেব্রুয়ারি মাসে জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের এল মানচোকে হত্যা করে মেক্সিকো আর্মি। এর প্রতিবাদে মেক্সিকোর বিভিন্ন প্রান্তে সংঘর্ষ শুরু হয়। দেশ জুড়ে ব্যাপক ধ্বংসলীলা চালানো হয়। মেক্সিকান ড্রাগ ওয়ারে এখন পর্যন্ত প্রায় 4.5 লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় 1 লাখ মানুষ নিখোঁজ হয়েছেন। কিন্তু এই সামাজিক সমস্যার কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী এবং সময় সাপেক্ষ। প্রথমত, ড্রাগের ডিমান্ড কন্ট্রোল করতে হবে। ইউএসএ বেআইনি ড্রাগ বিক্রি বন্ধ করতে হবে। ডিমান্ড কমলে সাপ্লাই কমতে বাধ্য। দ্বিতীয়ত, দক্ষিণ আমেরিকা আর মেক্সিকোতে ড্রাগের প্রোডাকশন বন্ধ করতে হবে। প্রোডাকশন কমলে সাপ্লাইও কমবে। তৃতীয়ত, ইউএস মেক্সিকো বর্ডারকে সুরক্ষিত করতে হবে। রুট না থাকলে ড্রাগ নেটওয়ার্কও থাকবে না। চতুর্থত, করাপ্ট প্রশাসনিক নেতাদের সরিয়ে দিতে হবে, শাস্তি দিতে হবে। করাপশন ড্রাগ কার্টেলের অন্যতম প্রধান হাতিয়ার। আর পঞ্চমত, মেক্সিকোতে সাধারণ গরিব মানুষদের কাজের এবং উপার্জনের ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষ এই ব্যবসা থেকে সরে গেলে সময়ের সাথে সাথে এই সামাজিক সমস্যা নির্মূল করা অবশ্যই সম্ভব।